আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, নিউজ নাওর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে আকশি। চোখ রাখছে খবরে। সিভিল সোসাইটির নাম দিয়ে আহুত বন্ধের মাধ্যমে আসল রূপ সামনে এসেছে মথার। শুক্রবার মুঙ্গিয়াকামিতে আয়োজিত যোগদান সভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সিভিল সোসাইটির নাম দিয়ে আহুত বন্ধের মাধ্যমে তেপরামথার আসল রূপ সামনে এসেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মুঙ্গিয়াকামিতে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তেপরামথা সামনে একরকম কথা এবং পেছনে আরেক রকম কথা বলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে, আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখোশ পরে সিভিল সোসাইটি নাম দিয়ে সেইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে। এটা কোন ধরনের আন্দোলন? একটা আন্দোলন করেছে। আমি তো দেখলাম যেভাবে, আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন, এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এসডিপিও সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন গুলতি সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে, এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন। ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই। ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব, কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন আমরা ঘরে ঘরে গিয়ে ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি বলা হয়েছে ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টি যেতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, কেউ তাদের রুখতে পারবে না। এবং সেটাই কিন্তু আমরা বারবার সেটা কোন ধরনের রাজনীতি ওরা করতে চায়। যখন ওই জায়গার মধ্যে সমস্যা হয় তখন একরকম কথা বলে, সামনে এসে একরকম কথা বলে, পরবর্তী সময় আরেক রকম কথা বলে। কিন্তু আমি বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমি উনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে এই ধরনের চালাকি দিয়ে সাময়িক কাজ হবে, কিন্তু বেশি দিন চলবে না, আমরা সব বুঝতে পেরেছি। এখন জোর করে কিছু আদায় করা যাবে না। এইভাবে চলতে থাকলে তাদেরকে আগামী দিনে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ওনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। জোর করে কিচ্ছু আদায় করতে পারবেন না, মানুষের মন আদায় করতে পারবেন না। যত অত্যাচার করবেন, যত আপনারা বাধা দিন, তত বেশি ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ আসবে এবং আগামী দিন সর্বশ্রেষ্ঠ পার্টি হিসাবে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে সে আশা রেখে, এবং যারা আজকে এখানে জনজাতি। কমলপুরের শান্তির বাজারে তেপরামথা আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে সালেমা ব্লকের বিডিও সহ আক্রান্ত হয়েছেন মোট 12 জন। এই ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে বইছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে শরিক তেপরামথার পাশাপাশি সরকারকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিকে ঘটনার পুরো তদন্ত ক্রমে দোষীদের উপযুক্ত শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুঙ্গিয়াকামিতে এদিনের সভায় বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানকারী 6480 জনকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধলাই জেলার শান্তির বাজারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে সৃষ্টি করেছে চাঞ্চল্য। আন্দোলনের নামে নিরীহ মানুষের ওপর দা লাঠি গুলতি নিয়ে চালানো এই প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী দিনে তাদের খুঁজে পাওয়া যাবে না বলেও ঘটনায় অভিযুক্ত তেপরামথার বিষয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। ধলাই জেলার কমলপুর মহকুমার শান্তির বাজারের সংঘটিত সন্ত্রাসী ঘটনার পর আহতদের দেখতে জিবি হাসপাতালে এসে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আন্দোলনের নামে দা লাঠি ও গুলতি দিয়ে হত্যার চেষ্টা ও সোনার চেইন ছিনতাই সবই অগ্রহণযোগ্য। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে এবং কাউকেই রেহাই দেওয়া হবে না বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আন্দোলনের নামে কলঙ্ক রচনা করা হয়েছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক
ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন, কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। শান্তির বাজারের ঘটনায় আহতদের সংখ্যা 12 জন। শরিক দলের বারবার এই ধরনের আক্রমণের জন্য রেহাই দেওয়া হবে না কাউকেই, তবে আর কিছুদিন পরে খুঁজে পাওয়া যাবে না তাদের বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো আমি 3 জনকে দেখলাম, আরও অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্প টু মার্ডার। কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি, কালকে তো আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে, অর্থটা কি দাঁড়ায়? মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। পরপর 2 দিনে এরকম ঘটনা হয়েছে, রাজ্য সরকার কি কম? না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি, সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে, কি হবে, এতটুকু আমি বলতে পারি। ছাড়া হচ্ছে না, তো তাদের বিরুদ্ধে কোনো রকম আইনগত ব্যবস্থা? আইনগত তো হবেই, আমি তো বললাম তো, সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে, এবং এইভাবে চলতে দেওয়া যাবে না। Under pressure for this, they are trying for a pressure technique, it seems. That pressure will be diminished. That pressure will be diminished in due course of time. এই একটা কোশ্চেন, এই যে ষড়যন্ত্রের অভিযোগ আপনি এনেছেন বারবার, ষড়যন্ত্রটা কি আভ্যন্তরীণ দলীয় নাকি বাইরে? না সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন, ষড়যন্ত্রতে এভরিথিং ইট কভার্স। পরিবর্তনশীল রাজনীতিতে শরিক ত্রিপুরা মথার সঙ্গে সম্পর্ক ক্রমেই তিক্ত হচ্ছে রাজ্য সরকারের। এই ক্ষেত্রে ত্রিপুরা মথার প্রেশার পলিটিক্স কে দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এই পরিস্থিতিতে সরকারের জোট ধর্ম পালনের খেসারত কি দিতে হবে সাধারণ মানুষকেই, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব স্বাস্থ্য কৈশোর অভিযান অর্থাৎ MSSSK এর 8ম পর্বের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিশুরাই রাজ্যের ভবিষ্যৎ, আর তাদের স্বাস্থ্যই সেই ভবিষ্যতের ভিত্তি বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যের অন্যতম বৃহৎ উদ্যোগ মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব স্বাস্থ্য কৈশোর অভিযান অর্থাৎ MSSSK এর 8ম পর্বের রাজ্যভিত্তিক প্রকল্পের উদ্বোধন হলো শুক্রবার তেলিয়ামুড়া টাউন হলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার শিশুরা রাজ্য জাতির ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যই সেই ভবিষ্যতের ভিত্তি বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 24শে অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। রাজ্য জুড়ে 1 থেকে 19 বছর বয়সী প্রায় 10,59,000 শিশু কিশোরকে স্বাস্থ্য সেবা দেওয়ার নির্ধারিত হয়েছে লক্ষ্যমাত্রা। এবার MSSSK 8.0 তে শিশুদের জন্য আভা স্বাস্থ্য পরিচয়পত্র তৈরির নতুন ডিজিটাল উদ্যোগ ইউ-উইন প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা স্বাস্থ্য সেবার ট্র্যাকিং ও অ্যাক্সেসে খুলবে নতুন দিগন্ত। এই পর্যায়ে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কলেজ ও বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে সরবরাহ করা হবে।
কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ, আয়রন, ফলিক অ্যাসিড, ওআরএস ও জিঙ্ক। 31 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত মপ আপ রাউন্ডে চা বাগান, ইটভাটা বস্তিগুলোতে দেওয়া হবে পরিষেবা। 2021 সাল থেকে শুরু হওয়া MSSSKA এখন রাজ্যের এক সফল স্বাস্থ্য মডেল। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপুষ্টি, রক্ত স্বল্পতা ও সংক্রমণ প্রতিরোধের উপর জোর দেওয়া হয় এই ক্ষেত্রে। গত বছরের মতো এবছরেও এই প্রকল্প 100% সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুনেছেন যে আমরা যখন এটা শুরু করেছি, প্রথম যে আমরা শুরু করেছিলাম সেখানে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের 99.40% ছেলে মেয়েদের এই অভিযানে কিন্তু আমরা আওতায় আনছি। এবং যখন 2.0 হয় সেখানে 93.56% আমরা সেই টার্গেট আমরা সাকসেসফুল হয়েছে। এবং 3.0-তে আমরা 96.97%, এবং 4.0% যেটা একটু আগে বলা হয়েছে ধীরে ধীরে কিন্তু আমাদের বেড়েছে। প্রথম থেকে মাঝখানে একটু কম ছিল, সেখানে 97.44% ছেলে মেয়েদের এই অভিযানের আওতায় নেওয়া হয়েছে। 5.0 সাফল্য, সেখানে 98.96%, এবং 6.0 সেখানে আমরা 97.97%। আপনারা শুনে খুবই খুশি হবেন যে গত বছর যে অভিযানটা করা হয়েছিল তাতে করে আমরা দেখলাম যে 100% আমরা যে টার্গেট নিয়েছিলাম সেটা সফল হয়েছে। আমি আশা করি এবারও সেটা 100% সেটা হবে। এবং যখন এই বিষয়টা আমরা যখন দেখবো যে এটা 100% স্যাচুরেশন হবে, তাহলে আমরাও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবো যে আমাদের ছেলে মেয়েরা প্রপারলি তাদের যে ইমিউনাইজেশনের বিষয়ে হোক বা আদার্স যেসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা দেওয়া সেটা দেওয়া হয়েছে। এই উদ্যোগে বাল্যবিবাহ, কিশোরী গর্ভাবস্থা, যক্ষ্মা প্রতিরোধ এবং মাদক বিরোধী সচেতনতা সম্পর্কেও চালানো হবে প্রচার। রাজ্যের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে এইমস এর সঙ্গে মৌ স্বাক্ষর, এজিএমসি ও টিএমসিতে মেডিকেল আসন বৃদ্ধি, 63 আসনের ডেন্টাল কলেজ, নতুন বিএসসি নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজ স্থাপনের কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শিশু স্বাস্থ্য ও কিশোর পুষ্টি কার্যক্রমের ক্ষেত্রে একটি ডিজিটাল টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে রাজ্য বলে মনে করছেন চিকিৎসক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথার আভ্যন্তরীণ এবং নিজ নিজ অন্তর্কলহের ফল হল শান্তির বাজারের ঘটনা। কমলপুরে শান্তির বাজারে সংঘবদ্ধ আক্রমণের ঘটনায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার কমলপুরে রাজনৈতিক সংঘাতে আহত ব্যক্তিদের দেখতে জিবি হাসপাতালে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। Intake towards perhaps not only with his alliance but also there is some internal conflicts within the BJP. What is your reaction on that? Obviously, that is the example of their inner fight, and that inner fight not within the Tiframotha alone, that inner fight within the BJP also. It is inter-alliance fight and intra-party fight within the BJP and within the Motha. But the common people, they are being the victim. Development is being halted. This is the sorry state of affairs, what we have been witnessing these days. রাজ্যে আশির দাঙ্গার পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে একাংশ বলে শান্তির বাজারে ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপির দলীয় অন্তর্কলহে বর্তমানকে কালিমা লিপ্ত করতে চাইছে প্রাক্তন বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরামথার প্রত্যক্ষ মদতে ত্রিপুরা সিভিল সোসাইটি আহত বৃহস্পতিবারের 24 ঘন্টা বন্ধের দিন রাতে কলমপুর মহকুমার শান্তির বাজারে সন্ত্রাস ও সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে শুক্রবার জিবি হাসপাতালে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ঘটনাকে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার একটি অপপ্রচেষ্টা হিসেবে অভিহিত করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যে 80-এর দশকের দাঙ্গার পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে একাংশ। বন্ধ আহ্বায়ক এবং এই অরাজকতার নেপথ্যের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে অবিলম্বে মামলা রুজু করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো, আমরা তো পুলিশ প্রচুর ছিল, পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি, বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে। তো একটা জিনিস পরিষ্কার, একটা অংশের মানুষ রাজ্যে পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য, এবং এখন প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আহ্বায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী, তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। এই অরাজকতার অবসান হতে হবে, এভাবে চলতে দেওয়া যায় না। বিজেপির আভ্যন্তরীণ অন্তর্কলহকে কাজে লাগিয়ে বর্তমানকে কালিমালিপ্ত করতে চাইছে প্রাক্তনরা। এই ধরনের রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে মুখ্যমন্ত্রীকে বলেও এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তর্কলহ, বর্তমানকে কালিমালিপ্ত করার জন্য প্রাক্তন, কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় 3টার সময় এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে, খবর কাগজও দেখলাম, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও দেখলাম। কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ আহ্বায়করা, এবং তারা একটা অংশ 80-র পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে। ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের, যারা নিরীহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর, তাদের উপর ঘৃণা বর্ষায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি। এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি পুলিশ মন্ত্রীও বটে, ওনার কাছে আমাদের আবেদন থাকবে, ডোন্ট হেজিটেট, ডোন্ট ফিল শেকি। আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য, পুলিশকে ফ্রি হ্যান্ড দিন। পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে, পুলিশ দাঁড়িয়ে থাকে, দেখে এবং পুলিশকেও পেটানো হয়, তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না। আমার অনুরোধ থাকবে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন, দেখবেন রাজ্যের আইন শৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে। শান্তির বাজারের ঘটনা কেবল স্থানীয় পর্যায়ে নয়, আগামী দিনে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে এই ঘটনা বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে শান্তিপূর্ণ আন্দোলনের নাম করে এই ধরনের রাজনীতি শাসক এবং তাদের জোট শরিকদেরকে সুস্থ গণতন্ত্রের কাঠগড়ায় তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই ক্ষেত্রে নিঃসন্দেহে মাইলেজ পাবে বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার রাজনীতিতে নতুন চাঞ্চল্য। প্রাক্তন উগ্রবাদী সংগঠন এডিটিএফ এর প্রধান রঞ্জিত দেববর্মার বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে ছড়িয়ে পড়েছে তুমুল বিতর্ক। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর বাংলাদেশের ভোটার পরিচয়পত্র ও জন্ম সনদের নথি। এক সময় চট্টগ্রামে ঘাঁটি গেড়ে ভারত বিরোধী কার্যকলাপ চালানো এই প্রাক্তন নেতা এখন নীরব। বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে ভারতের রাজনীতির মূল ধারায় এত প্রভাব বিস্তার করলেন তিনি, তা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরার রাজনীতিতে ফের নতুন ঝড়। প্রাক্তন উগ্রবাদী সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্স বা ATTF প্রধান রঞ্জিত দেববর্মার বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভোটের পরিচয়পত্র, জন্ম সনদের নথি রঞ্জিত দেববর্মার অতীতের অজানা অধ্যায়কে সামনে এনে দিয়েছে নতুন করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এটি শুধুমাত্র ব্যক্তিগত বিতর্ক নয়, ত্রিপুরা তথা উত্তর পূর্ব ভারতের দীর্ঘদিনের সীমান্ত রাজনীতির এক জটিল বাস্তবতা। ATTF প্রধান থাকাকালীন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে স্থায়ী ঘাঁটি গেড়ে বহু বছর ধরে ভারত বিরোধী তৎপরতা চালিয়েছেন রঞ্জিত দেববর্মা। এমনকি তখন বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করত তার পরিবারও। যে দেশে তিনি কার্যত সন্ত্রাসী ঘাঁটি স্থাপন করেছিলেন, সেই দেশে যদি তিনি নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তাহলে এটি কি ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ নয়?
তা নিয়েই উঠেছে প্রশ্ন। শান্তি চুক্তির পর আত্মসমর্পণ করে রাজনীতির মূল ধারায় ফিরে আসেন রঞ্জিত দেববর্মা, কিন্তু এখন তার বাংলাদেশি পরিচয়পত্র প্রকাশ্যে আসায় তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। একজন বিদেশি নাগরিক কিভাবে রাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব ফেলার চেষ্টা করতে পারেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এদিকে বিষয়টি নিয়ে আপাতত নীরব তার দল ত্রিপুরা মথা, এমনকি সহযোগী ভারতীয় জনতা পার্টিও। এই ক্ষেত্রে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না কেউই। ত্রিপুরার রাজনীতিতে রঞ্জিত দেববর্মার উপস্থিতি সব সময় বিতর্কিত। অবৈধ বাংলাদেশে বিতরণের বিষয়টি নিয়ে 24 ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকার মূল আহ্বায়ক ছিলেন এই রঞ্জিত দেববর্মা, অথচ শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো তার নিজেরই বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ। এই প্রেক্ষাপটে রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব বিতর্ক যেন অমীমাংসিত দ্বন্দ্বেরই প্রতীক। তিনি কি ত্রিপুরার রাজনীতির মুখ নাকি বাংলাদেশের অতীতের ছায়া, তা নিয়েই শুরু হয়েছে জটিলতা। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি রঞ্জিত দেববর্মা, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দৈনিক পিক আওয়ারে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল আদায়ের প্রস্তাব দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। বাণিজ্যিক সংযোগে 40% এবং গৃহস্থালী সংযোগে 10% অতিরিক্ত মূল্য ধার্যের আবেদন রেগুলেটরি কমিশনে জমা দিয়েছে নিগম। 29 অক্টোবর এ নিয়ে শুনানি হবে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনে। ত্রিপুরায় বিদ্যুৎ বিল বাড়তে চলেছে আরো এক দফা। এবার দিনের নির্দিষ্ট সময়ে অর্থাৎ পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহারের জন্য দিতে হবে অতিরিক্ত মাশুল। এমনই চাঞ্চল্যকর প্রস্তাব জমা পড়েছে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনে। বাণিজ্যিক ও শিল্প সংযোগে বিদ্যুতের দাম বাড়ানো হোক 40% পর্যন্ত, আর গৃহস্থালীর সংযোগে 10% বাড়তি হারে মাশুল আদায় করা হোক বলে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। 29 অক্টোবর এই প্রস্তাব নিয়ে শুনানি করবে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সময়ে বাড়তি মাশুল আদায়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী 1 এপ্রিল 2025 থেকে শিল্প সংযোগের স্বাভাবিক মাশুলের 140% এবং বাড়ি ঘরে 120% পর্যন্ত হারে মাশুল ধার্য করার জন্য কার্যকর হতে চলেছে নিয়ম। সেই নির্দেশেরই অনুসরণে এই নতুন প্রস্তাব নিয়ে এগোচ্ছে রাজ্যের বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ নিগমের প্রস্তাব অনুযায়ী দিনে 24 ঘন্টাকে ভাগ করা হয়েছে 3টি সময়সীমায়। ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত থাকবে স্বাভাবিক মাশুল। সন্ধ্যা 5টা থেকে রাত 11টা অর্থাৎ পিক আওয়ারে হবে স্বাভাবিক হারের 10 থেকে 40% পর্যন্ত বাড়তি মাশুল, এবং রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত অফ পিক সময়েও স্বাভাবিক হবে বিদ্যুৎ মাশুল। অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের সময় বিদ্যুৎ ব্যবহার মানেই বেশি বিল। আপাতত 10 কিলোওয়াটের উপরে সংযোগগুলিকে এই নতুন বিলিং পদ্ধতির আওতায় আনার প্রস্তাব দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। তবে সেচ সংক্রান্ত সংযোগকে ছাড় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। এই পুরো ব্যবস্থার মূল ভরসা হচ্ছে স্মার্ট মিটার বলে অভিযোগ একাংশ মহলের। এমন পরিস্থিতিতেই এবার স্মার্ট মিটার ব্যবহার করে পিক আওয়ারে অতিরিক্ত মাশুল আদায়ের রাস্তা খুলে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে। একদিকে স্মার্ট মিটার নিয়ে একাংশের অসন্তোষ, অন্যদিকে সেই মিটার দিয়ে পিক আওয়ারে অতিরিক্ত মাশুল আদায়ের প্রস্তুতি। সব মিলিয়ে বিদ্যুৎ বিলের ধাক্কা এবার আরও জোরে লাগতে চলেছে সাধারণের ঘরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।